आखिर तुम्हें आना है थोड़ा देर लगेगी না দের কোথায় জিতে গেছে। পাঁচটা ম্যাচ পর পর হারলো এসআরএইচ কলকাতার কাছে। 2023-এর লাস্টের ম্যাচ, 2024-এর তিনটেই ইনক্লুডিং ফাইনাল, আবার 2025-এও প্রথম ম্যাচ। যতই 300 যতই 200 করুক, কলকাতার কাছে আসলে সব ঠিক আছে। কলকাতার কাছে এসআরএইচ পারবে না আমার মনে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি তো প্রথম ম্যাচই তো যা দেখালো এসআরএইচ। হ্যাঁ, প্রথম ম্যাচের পরে কিন্তু ফুস হয়ে গেছে সত্যি মানে। হ্যাঁ, এটা কিন্তু বলতে হবে। আচ্ছা, রিঙ্কু সিং এর 50তম ম্যাচ কলকাতার হয়ে, ক্লাব রিঙ্কু সিং জার্সিতে 50 নিয়ে নেমেছিল আজকে। আর হচ্ছে আরেকটা ফ্যাক্ট আছে, সুনীল নারিন 200 উইকেট কমপ্লিট করলো কেকেআর এর হয়ে, সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোনো টিমের হয়ে। হ্যাঁ, আর সামিত প্যাটেল আছে এর আগে ইংল্যান্ডের নটিংহ্যামশায়ার শহরের হয়ে। তো এটা একটা বোনাস ফ্যাক্ট ছিল। তো কলকাতা জিতে গেল 4 নম্বর ম্যাচ এসআরএইচের সঙ্গে 80 রানে। এটা নিয়ে কি বলবি? 80 রান এটা নিয়ে আর কিছু বলার নেই। বড় জিত এই আইপিএলের এখনো অবধি 80 রানের জিতটা। দেখ একটা কি বলতো, কেকেআর পারে, চাইলে পারে, যে পারে সে পারে, যে পারে সে পারে। কলকাতার টিমটা এতটাই স্ট্রং যে 9 নম্বর অব্দি ব্যাটসম্যান আছে, প্লাস হচ্ছে মানে ভরপুর বোলারের বোলিং অপশনের ভরপুর, একদম চারিদিকে বোলিং অপশনের কোনো অভাবই নেই কলকাতার। না, বৈভব অরোরা, আজকের হাইলাইট হচ্ছে বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ভেঙ্কি আইয়ার 22 কোটি। না চাপে ছিল আজকে, চাপ মুক্ত ছিল। রিঙ্কু সিং, ভালো খবর হচ্ছে এই দুটো জিনিস, যে রিঙ্কু সিং ভেঙ্কটেশ আয়ার দুজনে পারফর্ম করে দিয়েছে। মানে আয়ার আর রিঙ্কু মানে চাপ মুক্ত হলো। আমার মনে হচ্ছে রিঙ্কু সিং 5 নাম্বার ঠিক আছে, রিঙ্কু সিং 6 নম্বরে নামছে, ভেঙ্কটেশ আয়ার 5 নম্বরের জন্য একটু লেট, কিন্তু এখানে কিছু করারও নেই। আজ রাহানে মাঝখানে ঢুকে পড়েছে, কিছু করার নেই। হ্যাঁ, ডিকক আবার ফ্লপ হয়ে গেছে, মনে হচ্ছে আর একটা ম্যাচ খুব জোর হলে চান্স দিতে পারে ওকে, কারণ গুরবাজ সবসময় ফর্মে রয়েছে, ও বসে আছে বাইরে, ঠিক আছে, ডিকক খেলতে পারে। তো 80 রানে হেরে গেল। প্রথমে টসে জিতে বোলিং নিল এসআরএইচ, টসে জিতে বোলিং নিল প্রথমে। বোলিং নিয়ে ওরা ভেবেছে হয়তো 170 মতো গুটিয়ে দেবে, যেখানে দুজনেই জানতো স্পিনিং পিচ, কারণ হচ্ছে ওরা কামিন্ডু মেন্ডিসকে খেলিয়েছে ডানাতি বাহাতি বোলার। ও যখন বল করে, আমরা তো আগে যখন আমরা নর্মালি খেলতাম রাইট হ্যান্ড ওভার দিয়ে বল করতাম, ও তাহলে আম্পায়ারকে কি বলে সেই সময়, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ওভার দিয়ে প্রত্যেকবার বলে নিতে হয় কিন্তু আম্পায়ারকে বল করার সময়। যারা জানেন না তারা বলে দিচ্ছি, কামিন্ডু মেন্ডিস হচ্ছে শ্রীলঙ্কান একজন প্লেয়ার, যে হচ্ছে ডান হাতেও অফ স্পিন বল করতে পারে, আর বাঁ হাতেও হচ্ছে ফিঙ্গার স্পিনার, বাঁ হাতেও বল করতে পারে। তো ওই সময় যখনই দুই হাতে বল করতে যাবে একই ওভারের মধ্যে, তখনই আম্পায়ারকে প্রত্যেকটা বলের আগে বলে নিতে হবে যে আমি এখন লেফট হ্যান্ডে করতে যাচ্ছি বা রাইট হ্যান্ডে করতে যাচ্ছি। ইন্টারন্যাশনালও দেখেছি আমরা। হ্যাঁ, ইন্টারন্যাশনালও দেখেছি আমরা, যারা জানে না তাদের জন্য বলছি আর কি। তো কামিন্ডু মেন্ডিসকে নিয়েছে, আর এদিকে কলকাতায় মঈন আলীকে নিয়েছে, কোনো কাজে লাগেনি সেটা পরের কথা। মঈন আলীকে নিয়েছে একটা ফাস্ট বোলার বসিয়ে, স্পেন্সার জনসনকে বসিয়ে। তো বোঝা যাচ্ছিল যে এই ম্যাচটা কম স্কোরে হতে পারে, ঠিক আছে, যেহেতু স্পিনার খেলছে, স্পিনারদের সবসময় ডমিনেট করে কলকাতার পিচে। এবার তো 200 রান করলো। তো ওদিকে কলকাতা প্রথমে যা স্টার্ট দিল, মনে কর একদমই স্লো স্টার্ট। প্রথমে ডিকক খেলতে পারলো না, সুনীল নারিন ফ্লপ। তোর ওইদিকে কলকাতার ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে আর হচ্ছে অঙ্কুশ রঘুবংশী ট্যালেন্টটাকে আমি মনে করি কলকাতা একটু আন্ডার ইউটিলাইজ করছে, কারণ অঙ্কুশ রঘুবংশী ওপেনিং প্লেয়ার লাইক শুভমন গিল, এছাড়া কোনো অপশন নেই তো কলকাতার। হ্যাঁ, যেহেতু দেখ নারায়ণ হচ্ছে যাকে বলে ওপেনিং এর একদম মানে গড ফর্মে ছিল গত বছর, মানে লাস্ট ইয়ার। হ্যাঁ, সুনীল নারায়ণ খেললেই কিন্তু কলকাতা ভালো খেলে দেখেছে। 2-3টে ম্যাচ এরকম প্রথম 2012তেও 25টা উইকেট তুলেছিল 14 ম্যাচে, 15 ম্যাচে, আর 2014তেও, আর হচ্ছে 2024এও রান প্লাস উইকেট। তোর এখানে সুনীল নারিন খেলতে পারলো না, চলে আসবে ফর্মে, চলে আসবে আগে পরে, বলে তো দেখিয়ে দিয়েছে, বল তো ভালো করে দিয়েছে। তোর এখানে কোথায় ছিলাম সেটা হচ্ছে তোর অঙ্কুশ রঘুবংশী। হ্যাঁ, আর তারপরে ওরা মোটামুটি একটা করে দিল, একটা পার্টনারশিপ করে মোটামুটি 10 ওভারে 84-85 এরকম কি 12 ওভার সামথিং এরকম মনে হয় খেলেছিল ওরা।
এই 100-র উপরে এরকম 120 এরকম রান করে দিয়ে ওরা বেরিয়ে গেছে। মানে আরেকটা জিনিস আমার যেটা দেখে ভয় লাগছিল যে আইআর, হ্যাঁ আইআর কিন্তু একটা চাপে ছিল ভাই, আইআর চাপে ছিল, প্লাস হচ্ছে ও এই ইনিংসটা ওর জন্য দরকার ছিল নিজেকে প্রুভ করার জন্য যে আমি কি আদৌ 22 কোটির যোগ্য। হ্যাঁ যোগ্য, কিন্তু 22 কোটি তাও অনেক, 22 কোটির না, তাই বলে তাও ঠিক আছে। আমি টাকাটাকে আমি বলছি না। আর রিঙ্কু সিংও কিন্তু টাকার চাপে, এটা ভাবিস না যে রিঙ্কু সিং ফ্রি। রিঙ্কু সিং 14 কোটি, মানে বুঝতে পারছি 80 লাখ টু 14 কোটি, কোথায় কত বড় জাম্প, স্যালারি জাম্প বাবা। সেই রিঙ্কু সিং, এটা সব থেকে বড় ব্যাপার। রিঙ্কু সিং আজকে রিঙ্কু সিং দুজনেই চলে আসলো, ফর্মে চলে আসলো। ওদিকে লাস্টে মনে হচ্ছিল যে রান কমে যাবে, কিন্তু ভেঙ্কটেশ আয়ার 29 বলে 60 ব্যাপক ইনিংস। হ্যাঁ ওদিকে রিঙ্কু সিং এরও 15 বলে 31 না সামথিং এরকম রান ছিল। আর ওদিকে রঘুবংশীও একটা ভালো ক্যামিও খেলে গেছে, রাহানে রঘুবংশী দুজনেই 50 রান, 32 বলে 50 বোধ হয় অঙ্কিত রঘুবংশী, না হ্যাঁ 32 বলে 50। হ্যাঁ তো 200 অব্দি পৌঁছেছে, পুরো 200 অব্দি পৌঁছেছে। তখনই বোঝা গেছে যে এই টার্গেট অত সহজে চেস করা যাবে না। না এবার দেখ টার্গেট চেস করা যাবে না, যেহেতু এসআরএইচ এর যা ব্যাটিং আছে সেই হিসাবে ফাইট হতে পারতো। হ্যাঁ কিন্তু এই 200 রান কলকাতায় করতে গিয়ে মানে পদ্মের আমরক্ত বেরিয়ে গেছে। কিন্তু আমি এসআরএইচ এর একটা জিনিস বুঝতে পারছি না, যে ঠিক আছে ফ্লপস হতেই পারে, মাঝে মাঝে হতেই পারে, ওপেনিং ফ্লপ হ্যাঁ হতেই পারে, কিন্তু তারপরে দেখ ব্যাটসম্যান গুলি দেখ কে খেলতে পারলো, কেউ খেলতে পারছে না। তো যেদিন খেলে তো সবাই খেলে, আর যেদিন খেলে না তো কেউ খেলে, কিন্তু এসআরএইচ কিন্তু এখানে এক্সপোজ হলো, ওদের ওপেনিং কিন্তু এক্সপোজ হলো এখানে। ট্রাভিস হেড প্লাস হচ্ছে অভিষেক শর্মা তো একদম ফর্মে নেই, ট্রাভিস হেড যদিও বা আছে, ট্রাভিস হেডকে এই ম্যাচের জন্য ক্ষমা। আর হচ্ছে অভিষেক শর্মা, ঈশান কিষান বাসে ও প্রথম এটা 100 মেরে ভাবছে এটা দিয়ে আমি পয়সা উৎপন্ন করবো, এটা দিয়ে আর কি। কলকাতার কাছে টিকবে না। পরপর পাওয়ার প্লেতে 9 রানে 3 উইকেট পড়ে গেল এসআরএইচ এর। এসেই বৈভব অরোরা একদম আন্ডাররেটেড, খুব কলকাতার হয়ে কয়েক বছর ধরে পারফর্ম করে যাচ্ছে ভালোভাবে। তুই এবার দেখ এই আইপিএল এ আমার সবথেকে বেশি ভালো লাগছে কথা বলতে আনক্যাপ প্লেয়াররা কিন্তু ভালো, প্রত্যেকটা প্লেয়ার। এটা নিয়ে আসবো, একদম একটা ভিডিও নিয়ে আসবো যে প্রত্যেকটা টিমে এক একটা করে দেখ আনক্যাপ প্লেয়ার কিন্তু তৈরি হচ্ছে নেক্সট জেনারেশনের জন্য। এটা কিন্তু পজিটিভ, হ্যাঁ টিমের ফিউচার মনে কর ইয়ার। আর হচ্ছে ওদিকে তোর হর্ষিত রানাও একটা উইকেট তুলে নিয়ে তারপরে হালকা পাতলা একটা পার্টনারশিপ করেছিল ইয়ের মধ্যে, ক্লাসেন এসে করেছিল। আর হচ্ছে ওদিকে পরপর উইকেট পড়তেই ছিল, ওদিক দিকে একটা দিক থেকে পড়ছিল। হ্যাঁ আর আরেকটা কথা বলতে চাই যে রাসেল কি শুধু উইকেটের জন্যই আসে? রাসেলকে তুই এটা আমি তোর মানে তোর মতে আমি এগ্রি হব। রাসেল কিন্তু উইকেট টেকার, আর কিছু হোক না হোক, তাই তো দেখছি উইকেট টেকার ও অলরাউন্ডার যখনই আসে। হ্যাঁ যখনই আসে, আমরা এটাও দেখেছি লাস্ট ওভার করতে, হ্যাঁ 2 ওভার 3 ওভার বল করে 5টা উইকেট নিয়ে যেতে দেখেছি রাসেলকে আমরা। রাসেল মানে উইকেট, রাসেলের হাতে খুব ভালোই। আর বরুণ চক্রবর্তীও ভালো প্রুভেন প্লেয়ার, ও বলার কিছু নেই। 22 রানে 3 উইকেট। আমি বরুণ চক্রবর্তী কেন ধরবো না বলতো, যেহেতু একটা ম্যাচ নিয়ে কিন্তু কাউকে বিচার করাটা উচিত না। আজকে দেখ এই 4 ওভার বল করলো মাত্র 22 রান, কিন্তু 22 রান 3টে উইকেট, আবার হ্যাটট্রিকও ছিল তো ক্লাসেন একটু ফাইট করলো, এই রান করার ছিল না। 80 রানে কলকাতা একদম টান। আর হচ্ছে পয়েন্টস টেবিলে 10 থেকে 5-এ পৌঁছে গেছে। এক ধাক্কায় 5-এ পৌঁছে গেছে। 4 ম্যাচে 2টো কলকাতা জিতে, আর হায়দ্রাবাদ 4-এর মধ্যে একটা মাত্র জিতে, তাই তো? সেই 287, হ্যাঁ 287 ওই একটা ম্যাচে কোটা কমপ্লিট। তো এই ম্যাচ এই ছিল। আমরা আজকের ম্যাচ এলএসজি ভার্সেস মুম্বাই, এটা একটা ছোট করে প্রিভিউ করে নি। মুম্বাই হ্যাঁ এটা খেলা হচ্ছে একানা স্টেডিয়াম, এখানে হ্যাঁ তাহলে আমরা একানা স্টেডিয়ামে জানি যে রান সেরকম হয় না, স্পিনিং পিচ আছে। দিকে তাহলে মুম্বাইয়ের ব্যাটারসদের যদি ধরিস, মুম্বাই ব্যাটার্স মধ্যে ধরলে হচ্ছে সূর্যাকে রাখছি, তো তিলক বর্মা আর হচ্ছে উইল জ্যাককে রাখবো আমি। উইল জ্যাককে রাখবি? হ্যাঁ। রোহিত শর্মা কিন্তু ফর্মে নেই মুম্বাইয়ের, না ওর জন্য তো, নাহলে রোহিত শর্মা আমার কিন্তু টপ 3-তে। এলএসজি কালকে আমার মনে হচ্ছে কাঁপাবে, কালকে মুম্বাই হেরে যাবে মালিক। আমি শুধু সেটাই ভাবছি যে কবে ডাকবে। ঋষভ পান্ত সব মারবে না, ঋষভ পান্ত কিন্তু কেএল রাহুল না, ঠিক আছে? কাট ভেঙে না, এর জন্য তো কেএল রাহুলকে রেসপেক্ট, হ্যাঁ কেএল রাহুলকে রেসপেক্ট করে, ঠিক আছে? সবাই সমান হয় না, এটা কিছু মতো কথা। আমি শুধু সেটাই বলছি কখন ডাকবে, যাই হোক সেটা পরে। ডাকাটা কি বাদ। আর এলএসজির বল ব্যাটসম্যান, এলএসজির ব্যাটসম্যান হচ্ছে নিকোলাস পুরান, ধরে রাখছি আমি আগে, আর কালকে আমি মিলারকে ধরছি। আচ্ছা ঠিক আছে, 3টে প্লেয়ার। হ্যাঁ আর এলএসজির বোলার বিষ্ণুই
স্পিন হ্যাঁ হ্যাঁ তো ট্র্যাক হচ্ছে, হ্যাঁ। আর আমি শাহবাজ আহমেদকে ধরবো। আহমেদ তো আছেই, হ্যাঁ। শার্দুল ঠাকুরকে শার্দুল ঠাকুর তুই অলরাউন্ড হিসাবেও রাখছিস। স্লো পিচ তো এখানে। আর মুম্বাইয়ের বোলারদের মধ্যে ওই ট্রেন্ট বোল্ট, দীপক চাহার এরা দুজন আছে, খতরনাক স্পেল পুরো প্রথমে করে যাচ্ছে। স্যান্টনারকে, আর আগের দিন অশ্বিনী কুমারকে রাখবে না? অশ্বিনী কুমার আগের দিন, অশ্বিনী কুমার ঠিক আছে, না না এই প্রত্যেক ম্যাচে করবে এমনও মানে হ্যাঁ, এটাও ঠিক। স্যান্টনার ভালো বল করেছে আগের দিনও, কালকেও ভালো বল করবে আমার মনে হ্যাঁ, হচ্ছে। স্যান্টনারকেই রাখি। আর এলএসজি টু উইন এই হ্যাঁ, ম্যাচ, হ্যাঁ। এই ম্যাচ এলএসজি জিতবে আমার মনে হচ্ছে। না হলে কিন্তু বড়সড় একটা, হ্যাঁ এলএসজি জিতে যদি চেস করে আমার মতে সবথেকে ভালো। ওরা মুম্বাইকে আগে ব্যাট করতে দিক, নিজের মাঠ আছে, চেজিং এ নিকোলাস পুরান এসে ঠিক ম্যাচ বের করে নিয়ে যেতে পারবে। এলএসজি কিন্তু লাস্ট ম্যাচ মানে হেরেছে, হ্যাঁ। আর মুম্বাই কিন্তু লাস্ট ম্যাচ জিতেছে, জিতেছে। জিতুক, তাও এলএসজির গড়ে এসে যেটা মুশকিল আছে। তো হ্যাঁ, তো এলএসজি আমরা জিতছে, মানে ফেভারিট হিসাবে রাখছে আর জিতছে। তো এই ছিল ভিডিও কলকাতা আর হায়দ্রাবাদের রিভিউ। তো আপনাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই একবার অন করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও ছাড়লে আপনারা জানতে পারবেন। অবশ্যই, আর আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবই, সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এই বলে তালা বিস্তা, গুড নাইট। গুড নাইট।